ইতিহাসে তো আমরা সাধারণত বিজয়ীদের কথাই শুনি, তাই না? হ্যাঁ, সব সময়। কিন্তু আমার মনে হয় আসল নাটকীয়তাটা লুকিয়ে থাকে ওইসব গল্পে যেখানে কেউ হেরে গিয়েও আবার ফিরে আসে। একদম, একটা প্রত্যাবর্তনের গল্প। ঠিক। আজ আমরা ত্রিপুরার মাণিক্য রাজবংশের তেমনই এক রাজার গল্প নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ধর্মমাণিক্য, যিনি সিংহাসন হারিয়েও হাল ছাড়েননি। মাণিক্য রাজবংশের ইতিহাসটা কিন্তু বেশ দীর্ঘ আর জটিল। কয়েকশো বছর ধরে ওরা ত্রিপুরা শাসন করেছে। কিন্তু এই শাসনটা কখনোই খুব মসৃণ ছিল না। পরিবারের ভেতরে দ্বন্দ্ব, ক্ষমতার লোভ এইসব তো লেগেই থাকত। আচ্ছা। আর দ্বিতীয় ধর্মমাণিক্যের সময়ে এই সমস্যাগুলো একেবারে চরমে ওঠে। একদিকে রাজ্যের ভেতরে বিদ্রোহের আগুন, অন্যদিকে আবার আরাকান রাজ্যের চাপ। সব মিলিয়ে পরিস্থিতি বেশ টালমাটাল ছিল তাহলে। খুবই। তো ওনার পতনের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? এই যে বললেন পরিবারের ভেতরে দ্বন্দ্ব, ওটা ঠিক কী ধরনের ছিল? ভাইয়ে ভাইয়ের লড়াই, নাকি দরবারের অন্য কেউ কলকাঠি নাড়ছিল? দুটোই। তবে ওনার সবচেয়ে বড় ভুল ছিল সম্ভবত সেনাপতি রুদ্রনারায়ণকে প্রায় অন্ধের মতো বিশ্বাস করা। আচ্ছা, সেই সেনাপতি? হ্যাঁ, রুদ্রনারায়ণ একদিকে রাজার কাছের মানুষ সেজেছিলেন, আর অন্যদিকে আরাকান রাজার সাথে গোপনে একটা যোগাযোগ রাখছিলেন। তার ডাবল গেম খেলছিলেন। একদম। তো যখন আরাকানিরা রাজ্যের সীমান্তে চাপ বাড়াচ্ছিল, ধর্মমাণিক্য সেই দিকটা সামলাতে ব্যস্ত ছিলেন, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগান রুদ্রনারায়ণ। তিনি দরবারের ডিসগ্রান্টেলড অমাত্যদের একজোট করে ফেলেন। একটা ষড়যন্ত্র তৈরি করেন রাজার বিরুদ্ধে। ঠিক তাই। তার এটা একটা পরিকল্পিত অভ্যুত্থান ছিল। বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। একদম। কিছু ভুল রণকৌশল আর এই অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা, দুটো একসাথে। হ্যাঁ, সব মিলিয়ে রাজার ক্ষমতা একদম পুরো দুর্বল হয়ে পড়ল। শেষ পর্যন্ত তাকে সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে হয়। আর সবাই ধরে নিয়েছিল ওখানেই গল্প শেষ। সবাই তাই ভেবেছিল। একজন নির্বাসিত রাজার আর কি বা করার থাকে। কিন্তু এখানেই তো গল্পটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। সবাই যখন ভাবছে তার অধ্যায় শেষ, তখন তিনি নির্বাসনে ঠিক কী করছিলেন? হাল ছেড়ে দিয়েছিলেন? বিলকুল না। এখানেই ওনার চরিত্রের দৃঢ়তা বোঝা যায়। নির্বাসনে থেকেও তিনি হাল ছাড়েননি। তিনি শুধু অপেক্ষা করেননি, বরং পরিস্থিতিকে নিজের পক্ষে আনার জন্য কাজ করছিলেন। কিভাবে? তিনি খবর রাখছিলেন ত্রিপুরায় কি হচ্ছে। দেখুন, রুদ্রনারায়ণ বা যিনি ক্ষমতায় আসুন, রাজ্য পরিচালনায় তো ততটা দক্ষ ছিলেন না। ক্ষমতা দখল করা এক জিনিস আর শাসন করা আরেক জিনিস। ঠিক। তো তার শাসনে রাজ্যের অভিজাতদের মধ্যেই অসন্তোষ তৈরি হচ্ছিল। ধর্মমাণিক্য এই অসন্তুষ্ট গোষ্ঠীর সাথে গোপনে যোগাযোগ করতে শুরু করেন। তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। একজন রাজা যাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল, তিনি আবার সিংহাসনে ফিরে এলেন। এটা তো প্রায় সিনেমার মতো শোনাচ্ছে। কিভাবে সম্ভব হলো? তিনি কি বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেছিলেন? না না, তার প্রত্যাবর্তনটা ব্রুট ফোর্স দিয়ে হয়নি, হয়েছিল মস্তিষ্ক দিয়ে। আচ্ছা। তিনি সরাসরি যুদ্ধ করেননি, বরং যে অভিজাতরা নতুন শাসকের ওপর বিরক্ত ছিল তাদের সমর্থন আদায় করেন। তিনি তাদের বোঝাতে সক্ষম হন যে তার প্রত্যাবর্তনই রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। তার এটা পুরোটাই একটা রাজনৈতিক চাল? একদম। বলা যায় একটা রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা ফিরে পান, যেখানে তার সবচেয়ে বড় অস্ত্র ছিল ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক চাল দেওয়ার ক্ষমতা। দারুণ। তাহলে এই অভিজ্ঞতা তাকে শাসক হিসেবে কতটা বদলে দিয়েছিল? দ্বিতীয়বার সিংহাসনে বসার পর তার শাসন ব্যবস্থায় কি কোনো পরিবর্তন চোখে পড়ে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তিনি কি আগের চেয়ে বেশি কঠোর হয়েছিলেন, নাকি আরও বিচক্ষণ? আমি বলবো অনেক বেশি বিচক্ষণ হয়েছিলেন। ক্ষমতা হারানোর অভিজ্ঞতা তাকে অনেকটাই বদলে দিয়েছিল। তার দ্বিতীয় শাসনকাল ছিল অনেক বেশি স্থিতিশীল। তিনি বুঝতে পেরেছিলেন শুধু তলোয়ার দিয়ে রাজ্য শাসন করা যায় না, কূটনীতি আর প্রজাদের সন্তুষ্টিও খুব জরুরি। তিনি আগের মতো হুট করে সিদ্ধান্ত নিতেন না, বরং সংঘাত এড়িয়ে রাজ্যের অভ্যন্তরীণ কাঠামোকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেন। পতন থেকে পাওয়া শিক্ষা তাকে এক পরিণত রাষ্ট্রনায়কে পরিণত করে। হ্যাঁ, ঠিক তাই। দ্বিতীয় ধর্মমাণিক্যের জীবনের গল্প থেকে তাহলে মূল শিক্ষা এটাই যে ইতিহাসে পরাজয় মানেই শেষ নয়। সঠিক কৌশল, ধৈর্য আর সময়ের অপেক্ষা হেরে যাওয়া খেলাকেও ঘুরিয়ে দিতে পারে। নিঃসন্দেহে ত্রিপুরার ইতিহাসে তার এই ফিরে আসার গল্পটা সবচেয়ে অনুপ্রেরণামূলক অধ্যায়গুলোর একটা। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি? শেষ করার আগে
শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। ক্ষমতা হারানোর এই কঠিন অভিজ্ঞতা কি একজন শাসককে রিয়েলি আরও ভালো এবং প্রজ্ঞাবান করে তোলে, নাকি তাকে কেবল আরও বেশি সতর্ক, আরও সন্দেহান আর হিসেবি করে তোলে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।